জাদুর সোনা ও রূপার বাক্স। সোনাপুর গ্রামে মিম তার মা বাবা আর তার দাদির সাথে বাস করত। মিম ভীষণ সুন্দরী আর শান্ত স্বভাবের ছিল। তবে মিমের মা কামিনী প্রায় সময় অসুস্থ থাকত। বাবা, মায়ের কি হয়েছে? মা সারাক্ষণ কেন শুয়ে থাকে? বলো না বাবা। মারে, তোর মায়ের শরীরটা 2 দিন পর পর খারাপ হয়ে যায়, যে কারণে তোর মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। খুব শীঘ্রই আমি টাকার জোগাড় করে তোর মাকে বড় এক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মা খুব জলদি সুস্থ হয়ে যাবে। আর তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। দাদু, সোনা, তোর মাকে এত বিরক্ত করিস না। চালায়, খাবার খেয়ে নে দাদু। এভাবেই দিন পার হতে থাকে। একদিন মিমের বাবা জুয়েল তাদের জমিতে কাজ করছিল। হঠাৎ করে সেখানে একটা বিষাক্ত সাপ এসে জুয়েলকে ছোবল দেয়, আর সাথে সাথেই সেখানে সে মারা যায়। জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। ঘরে আয় রোজগার করার মতো আর কেউ ছিল না। অপরদিকে কামিনীর অবস্থাও দিন দিন আরো খারাপ হচ্ছিল। সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে মিম শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয়। মিম তার দাদির কাছে শহরে যাওয়ার জন্য জেদ ধরে। মিম না, আমার লক্ষ্মী সোনা, তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি? আর তুই তো ভীষণ সাদাসিধে স্বভাবের। আমার দাদু সোনা, তোকে তো যে কেউ খুব সহজেই ঠকাতে পারবে। দাদি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। মল্লিকা মামিও তো শহরেই থাকে, তাই না? আমি মামির কাছেই যাব, সেখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু তোমার নিজে আর মায়ের খেয়াল রাখবে। আর আমার জন্য দোয়া করো, যাতে আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারি। আর আমি যখন বাড়িতে ফিরে আসব, তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে। সেই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারেরও হাল ধরতে পারি দাদি। হ্যাঁ রে দিদি ভাই, আমি তোর জন্য সব সময় দোয়া করি। এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন। ঠিক আছে, যা তুই। আমার আশীর্বাদ সারাক্ষণ তোর সঙ্গে থাকবে। ঠিক আছে দাদি, আমি এখন যাচ্ছি তাহলে। ভালো থেকো, আর মায়ের দিকে খেয়াল রেখো। একটি কাপড়ের ব্যাগে মিমের কিছু জিনিসপত্র আর কিছু খাবারের জিনিস দিয়ে দেয়। সানার কাছে কোনো টাকা ছিল না, তাই সে পায়ে হেঁটে হেঁটে শহরের দিকে যেতে থাকে। অনেকটা পথ হেঁটে আসার পর তার ভীষণ ক্ষুধা লাগে। তখন রাস্তার ধারে হঠাৎ সে একটা কুয়া দেখতে পায়। মিম শহরের খুব কাছে চলে এসেছিল। উফ, ভীষণ তৃষ্ণা পেয়েছে। এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নি, আর একটু বিশ্রামও নিয়ে নি। তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করব। তারপর মিম কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পোটলা বের করে। তার পোটলার মধ্যে মাত্র 4টি রুটি ছিল। আমি কি একটা রুটি খাবো, নাকি 2টো রুটি খাবো, নাকি 4টা রুটি খেয়ে ফেলবো? যেই কুয়ার পাশে মিম বসেছিল, আসলে সেই কুয়াটি ছিল পরীদের জাদুর কুয়া, যেখানে 4জন পরী বাস করত। মনে হয় কেউ জেনে গেছে যে আমরা এখানে আছি, আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে। একটি খাবো, 2টি খাবো, নাকি পুরো 4জনকে খেয়ে ফেলবো? আমাদের জলদি কিছু করতে হবে। তারপর 4 পরী কুয়া থেকে বাইরে বের হয়ে এসে বলে, আরে মেয়ে, কে তুমি? আর তুমি আমাদের 4জনকে কেন খেতে চাইছো? তুমি কি চাও বলো? আমরা তোমাকে তাই দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে তুমি আমাদের খেও না। আরে না না, কি বলছেন? আমি আপনাদেরকে খাওয়ার কথা বলিনি। আমি তোমার রুটি খাওয়ার কথা বলেছি। এই দেখুন, আমার কাছে 4টি রুটি রয়েছে। আমি তো এগুলোর কথা বলছিলাম। আপনারা কি ভেবেছিলেন? এসব কথা শুনে সব পরীরা জোরে খিলখিলিয়ে হেসে ওঠে। আরে, তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে।
আচ্ছা, তুমি ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো? তারপর মিম চার পরীকে তার কাহিনী খুলে বলে। আমি তো শহরে টাকা রোজগার করার জন্য যাচ্ছিলাম, একটু বিশ্রাম আর খাবার খাওয়ার জন্য এখানে বসেছি। মিম, তুমি ভীষণ ভালো মেয়ে, তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয়। তার উপর তুমি কোনো কাজও জানো না, আর তোমার কাছে আমাদের পরীদের মতো কোনো জাদুর শক্তিও নেই। তুমি আমার কথা শোনো, তুমি গ্রামে ফিরে যাও। না পরি, আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে। আচ্ছা মিম, যদি আমি তোমাকে টাকা দিই তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো? এই নাও, এই বাক্সটি নাও। তবে এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা হলো জাদুর বাক্স। এই বাক্সের কাছে তুমি যা চাইবে তুমি সেই সব কিছুই পেয়ে যাবে। সত্যি বলছেন? আপনাদের অনেক ধন্যবাদ পরি। তারপর মিম সেই জাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে। যখন এতদূর চলেই এসেছি তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই। এই কথা চিন্তা করে মিম তার মামিদের বাড়িতে চলে যায়। মিম, আসো আসো, কেমন আছো? তারপর বলো, হঠাৎ এইদিকে কি মনে করে এলে? তবে তুমি আসতে একটু দেরি করে ফেলেছো, কিছুক্ষণ আগেই আমরা খাবার খেয়ে উঠেছি। কোনো ব্যাপার না মামি, আমি আপনাদেরকে সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি। এই কথা বলে মিম সেই জাদুর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয়। আরে বাহ মিম, বাক্সটি তো ভীষণ সুন্দর। তা এই বাক্সটি কত টাকা দিয়ে কিনেছো? আরে না মামি, আমি এই বাক্সটি কিনিনি, এটা তো আমাকে পরি উপহার দিয়েছে। আর এটা কোনো সাধারণ বাক্স নয়, এটি একটি জাদুর বাক্স। আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে। এটা হলো শহর, বুঝেছো? এখানে কোনো পরি-টরি থাকে না। আচ্ছা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয়। যাও, এখন ঘরে গিয়ে তুমি আরাম করো। আর এই বাক্সটি আমাকে দাও, আমি এটাকে সামনে রেখে দিচ্ছি। মিম তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে, হে জাদুর বাক্স, আমাকে অনেকগুলো টাকা দাও। মামির এই কথা বলার সাথে সাথে এই জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে, যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায়। সে জাদুর বাক্সটিকে কোথাও লুকিয়ে ফেলে আর সেই জায়গায় জাদুর বাক্সের মতো দেখতে আরেকটি এনে রেখে দেয়। সকাল হলে মিম তার মামিকে বলে, মামি, আমি এখন আসছি, আমার বাক্সটি আমাকে দিয়ে দিন। আরে সানাইয়া, এত তাড়া কিসের? তোমার জাদু বাক্সের জাদু আমাদেরকেও তো দেখাও একটু। তারপর সানহাইয়া বাক্সের কাছে যা কিছুই চায় না কেন বাক্সটি খালি পড়ে থাকে, সেখানে কোনো জাদুই হয় না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম কোনো জাদু টাদু হবে না, তোমাকে কেউ বেওকুফ বানিয়েছে। এটা কিভাবে সম্ভব মামি? আমি এক্ষুনি আসছি। এ কথা বলে মিম বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে আর বলে, বাহ পরীরা বাহ, আমাকে আপনারা খুবই ভালোভাবেই বোকা বানিয়েছেন। কি হয়েছে মিম, বলো, আমাদেরকে খুলে বলো। তারপর মিম পরীদের সব কথা খুলে বলে। পরীরাও সব চালাকি বুঝতে পারে। তারপর পরী আবার মিমকে আরেকটি বাক্স দেয়। মিম এইবারও বাক্সটি নিয়ে মামির বাড়িতে যায় আর এবারও সে মামির বাড়িতে রাতে থেকে যায়। সেদিন রাতে তার মামি আবার তার বাক্সটি চুরি করার জন্য নিতে আসে। ঠিক তখনই সেই বাক্সটি থেকে একটি দড়ি আর একটি লাঠি বের হয়ে আসে। দড়িটি মামির হাত পা বেঁধে ফেলে, লাঠিটি মামিকে মারধর করতে থাকে। মিম, মিম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই লাঠি তোমাকে মেরেই ফেলবে। আরে লাঠি, থামো থামো, আমার মামিকে কেন মারছো? মিম, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রথম জাদুশক্তির বাক্সটি চুরি করে বদলে দিয়েছিলাম। আমি তোমার বাক্স এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি, প্লিজ সানায়া, তুমি আমাকে মাফ করে দাও। এ কথা বলে মামি মিমের প্রথম জাদুর বাক্সটি এনে দেয়। তারপর মিম তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বাক্সের কথা সব খুলে বলে। সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয়। তারপর সেই জাদুর বাক্সের সাহায্যে মিম তার মায়ের চিকিৎসা করায়। আর তারপর সে তার মা আর তার দাদি মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।
বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও।